অ্যানাটমিতে পড়ছি। মনে হয় না। এই যে একটা আমি ফিগার দেখাচ্ছি, এই ফিগারটা তোমরা আগে এরকম দেখছি না? প্রথম স্লাইডে একটা ফিগার দেওয়া আছে। জি স্যার, এরকম দেখছি, মানে অ্যাক্টিন মায়োসিস সার্কোমিয়ার এগুলো মায়োফিব্রে মোটামুটি চিনি। ধারণা আছে তোমাদের? আচ্ছা, যাই হোক, যেহেতু আমরা আগে পড়ছি তারপরে আর একটু আর কি, যেহেতু আমাদের মিড সায়েন্সে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, আসলে মিটের স্ট্রাকচারটা বুঝতে হবে। তো মাসেলের স্ট্রাকচার বলতে আমরা এদের তো মিড সায়েন্স যেহেতু আমরা পড়তেছি, মিড টেকনোলজি, তো আমাদের এখানে গুরুত্ব দিতে হবে যে আসলে মিটের স্ট্রাকচার। মাসেলের স্ট্রাকচার মানে মিটের স্ট্রাকচার। একটা মিট কি কি কম্পোনেন্ট থাকতেছে সেই জিনিসটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো আর কি। আমি বলছি মাসেল কনসিস্ট অফ স্ট্রাকচার, অনেকগুলো স্ট্রাকচার থাকে। মিড সায়েন্সের আসপেক্টে যে স্ট্রাকচার গুলো গুরুত্বপূর্ণ, আমরা সেই স্ট্রাকচার গুলো এখানে একটু ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আমি বলছি মায়োসাইট। মায়োসাইট এটাকে বলা যায় মাসেল ফাইবার অথবা মাসেল সেল। মাসেল ফাইবার অথবা মাসেল সেল, তিনটা নাম আর কি। একটা হলো মাসেল সেল, মাসেল ফাইবার অথবা মায়োসাইট। তো মায়োসাইটটা কি? মায়োসাইটটা হচ্ছে যে এটা একটা ইন্ডিভিজুয়াল মাসেল সেল, একটা সেল, একটা কোষ, মাসেলের একটা কোষ। সেই কোষটাকে বলা হচ্ছে মাসেল সেল, যেটা আমি বলছি মাসেল ফাইবার কনসিস্ট অফ এ সিঙ্গেল মাসেল সেল। একটা সিঙ্গেল মাসেল সেল নিয়ে সেলটাকে বলা হচ্ছে মায়োসাইট। আচ্ছা, দ্বিতীয়ত বলছি যে মাসেল ফাইবার বান্ডেল। মাসেল ফাইবার বান্ডেল, মাসেল ফাইবার বান্ডেল হচ্ছে অনেকগুলো মাসেলের সমষ্টি। মাসেল ফাইবার বান্ডেল হচ্ছে অনেকগুলো মাসেল একসঙ্গে মিলে একটা বান্ডেল আকারে থাকে আর কি, গ্রুপ আকারে থাকে। এই মাসেল সেলগুলো সবসময় গ্রুপ আকারে থাকে। এই গ্রুপ আকারে অনেকগুলো মাসেল সেলকে একসঙ্গে আমরা বলি মাসেল ফাইবার বান্ডেল। এখন একটা মাসেল ফাইবার বান্ডেলে কতগুলো মাসেল থাকতে পারে বা মাসেল সেল থাকতে পারে, এটা কোনো ফিক্সড কোনো লিমিটেশন নাই। যেটা হচ্ছে যে অনেক সময় বলা হয় যে 30টা থাকতে পারে, 30টা থেকে 80টা। তো এটা কোনো ফিক্সড রেঞ্জ না আর কি, যে কোনো পরিমাণ কমও হইতে পারে, বেশিও হইতে পারে। এখন এরপরে আমরা আসি যে তাইলে আমরা বুঝলাম যে মাসেলের একটা স্ট্রাকচারের মধ্যে গাঠনিক স্ট্রাকচারটা হচ্ছে মায়োসাইট। অনেকগুলো মায়োসাইট মিলে একটা বান্ডেল তৈরি করে, সেই বান্ডেলটা হচ্ছে মাসেল ফাইবার বান্ডেল। ঠিক আছে? আর মাসেলটা কি? অনেকগুলো মাসেল ফাইবার বান্ডেলের কানেকটিভ ফর্মটাই হচ্ছে মাসেল। এই মাসেলটাকে তখন অনেকগুলো মাসেল ফাইবার বান্ডেল আবার কিছু কানেকটিভ টিস্যু দিয়ে আবৃত থাকে। কানেকটিভ টিস্যু দিয়ে আবৃত থাকে। এই কানেকটিভ টিস্যুটা আবার প্রত্যেকটা জায়গায় আছে, মায়োসাইটেও আছে, মাসেল ফাইবার বান্ডেলও আছে, আবার মাসেলও আছে। ঠিক আছে? তাইলে মাসেলটা তাহলে গঠিত হচ্ছে মায়োসাইট দিয়ে। মায়োসাইট আবার 30 থেকে 80টা বা তারও বেশি সংখ্যক মাসেল সেল একত্রে একটা বান্ডেল তৈরি করে, যেটাকে আমরা বলি মাসেল ফাইবার বান্ডেলস। আর কয়েকটা মাসেল ফাইবার বান্ডেল মিলে তৈরি হচ্ছে মাসেল। আর এই স্ট্রাকচার গুলো তৈরি করতে বা স্ট্রাকচার গুলো ধরে রাখতে সহায়তা করে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর কাজে হচ্ছে বিভিন্ন মাসেল বা সেল বা তোমার হচ্ছে মাসেলের কানেকশন, মানে নামটা দিয়ে আমরা বুঝতেছি কানেকশন, যোগাযোগ, সংযোগ স্থাপনকারী আর কি, কানেকটিভ টিস্যু। আর এর পাশাপাশি মাসেলের মধ্যে তো আমরা জানি যে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যেই অবশ্যই ব্লাডের সাপ্লাই থাকতে হবে, নার্ভের সাপ্লাই থাকতে হবে। যদি কোনো একটা, শুধু অর্গান না, যদি একটা সেলে যদি ব্লাড সাপ্লাই না থাকে তাহলে সেই সেলটা কি হবে? ডেড হয়ে যাবে। তো আমরা একটা লিভিং বিং এর, লিভিং অ্যানিমাল বডিতে যেটা কথাই বলি না কেন, সব স্ট্রাকচারে নার্ভ সাপ্লাই থাকতে হবে, ব্লাড সাপ্লাই থাকতে হবে। যদি ব্লাড সাপ্লাই না থাকে তাহলে সেটা নিউট্রিশন পাবে না, অক্সিজেন পাবে না। বাঁচার জন্য যে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেইটা বন্ধ হয়ে যাবে। নার্ভ সাপ্লাই না থাকলে সে প্যারালাইজড হয়ে যাবে সেলটা, এবং আলটিমেটলি নার্ভ সাপ্লাই যেখানে থাকবে না, প্যারালাইজড হয়ে দীর্ঘ সময় থাকলে তখন ব্লাড ভেসেল বা অন্যান্য অর্গানগুলো ঠিকমতো কাজ করবে না, তখন ওই অর্গানটা, ওই সেলটা প্যারালাইজড হয়ে যাবে। আর অনেকগুলো সেল যদি একসঙ্গে প্যারালাইজড হয়ে যায় তার মানে ওই অর্গানটা প্যারালাইজড হয়ে যাবে। তো আমরা এটা সিম্পলি জানি যে যে কোনো অর্গান, যে কোনো সেলে নার্ভ সাপ্লাই এবং ব্লাড সাপ্লাই অবশ্যই থাকতে হবে। তো নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই নিয়ে আমাদের মিড সায়েন্সে খুব একটা ইম্পর্টেন্স নাই, যার কারণে আমরা এটা অত বেশি ডিসকাস করবো না আর কি। নার্ভ অ্যান্ড ব্লাড ভেসেল এটা নিয়ে আমাদের কোনো ডিসকাশন নেই। আমাদের ডিসকাশন হবে মায়োসাইট, মাসেল ফাইবার বান্ডেল আর কানেকটিভ টিস্যু নিয়ে। ঠিক আছে? আমি কি বুঝাতে পারতেছি? কথা বোঝা যাচ্ছে আমার? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আসি যে মায়োসাইটটা আসলে কি কি নিয়ে গঠিত। আমরা এখানে একটা প্রথম স্লাইডেই তোমরা একটু খেয়াল করে একটা ফিগার দিয়ে রাখছি। এই ফিগারটাতে এটা একটা ইন্ডিভিজুয়াল মাসেল সেল, একটা মাসেল সেলের যে স্ট্রাকচারটা মিড সায়েন্সের আসপেক্টে গুরুত্বপূর্ণ যেটা, সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি আর কি। তো
মাসেলের মধ্যে আমরা জানি যে মাসেল আমাদের কেন ইম্পর্টেন্ট। আমাদের বডিতে বা অ্যানিমাল বডিতে বা কোনো লিভিং বিং এ মাসেল যদি অ্যাক্টিভ না থাকে তাহলে সেই অ্যানিমালটা মুভমেন্ট করতে পারবে না। মাসেল যদি কোনো মানুষ, একটা সুস্থ সবল মানুষ, তার পায়ের মাসেল যদি দুর্বল হয়ে যায় তাহলে সে আর হাঁটাচলা করতে পারবে না। সেরকম হাতের মাসেল যদি দুর্বল হয়, হাত দিয়ে কোনো কাজ করতে পারবে না। টাঙে যে মাসেল আছে, সেই টাঙের মাসেল যদি প্যারালাইজড হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে কথা বলতে অসুবিধা হয়ে যাবে। মাসেল অফ মাস্টিকেশন, ম্যাসেটার মাসেল যেটা আমরা বলি, মাসেল অফ জ, সেই মাসেলগুলো যদি দুর্বল হয়ে যায় তাহলে আমরা আর চিবইতে পারবো না। কথা হচ্ছে একটা অ্যানিমেলের মোটিলিটি, মুভমেন্ট করার জন্য মাসেলটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। মাসেলের প্রধান কাজই হচ্ছে অ্যানিমেলের মুভমেন্ট বা মোটিলিটিটা নির্ভর করে মাসেলের উপর। এখন একবারে শুরুতে ভেতর থেকে আমরা আসি, মায়োসিন আর অ্যাক্টিন। মাসেলের মধ্যে মায়োসিন এবং অ্যাক্টিন নামে দুটা প্রোটিন থাকে আর কি, ঠিক আছে। এই প্রোটিন, দুটা প্রোটিনেই একত্রে মিক্সিং হয়ে অ্যাক্টোমায়োসিন একটা শব্দ তৈরি, একটা একটা বস্তু তৈরি করে। তোমরা এরপরে দেখো যে অ্যাক্টোমায়োসিন একটা টার্ম এখানে লেখা আছে, অ্যাক্টোমায়োসিন। মায়োসিন এবং অ্যাক্টিনের কম্বিনেশন মিলেই হচ্ছে অ্যাক্টোমায়োসিন। তো এই দুইটারে মূলত ফাংশন হচ্ছে কি, অ্যানিমেলের যে মোটিলিটি, সেই মোটিলিটিটা এরা করে থাকে আর কি। মূলত বলতে হবে মায়োসিন এবং অ্যাক্টিন দুইটা প্রোটিন। কিসের প্রোটিন? মিট প্রোটিন। এই মিট প্রোটিনগুলোর কাজ কি? এদের কাজ হচ্ছে মাসেলের কন্ট্রাকশন এন্ড মোটিলিটি। মাসেল যে আমরা কন্ট্রাকশন করি, সংকোচন প্রসারণ হয়, যেটার কারণে আমরা চলাফেরা করতে পারি, সেই সংকোচন প্রসারণটা মূলত এই অ্যাক্টিন এবং মায়োসিন এই দুইটা প্রোটিনের অ্যাকশনের কারণেই হয়। এই দুইটার কম্বাইন্ড যখন হয় তখন সেটাকে বলা হয় অ্যাক্টোমায়োসিন। আচ্ছা, ভিতরের স্ট্রাকচার হলো অ্যাক্টোমায়োসিন। আর সেলের যে একটা মেমব্রেন, সেই মেমব্রেনটাকে বলা হয় সার্কোলেমা। ইন্ডিভিজুয়াল মাসেল সেল, প্রত্যেকটা মাসেল সেল যে আবরণটা দিয়ে আবৃত থাকে, সেই আবরণটাকে বলা হয় সার্কোলেমা। সার্কোলেমাটা আমরা মনে করি যে আমরা খুব সহজ আর কি, যে সেলের যে মেমব্রেনটা, যে মেমব্রেন দিয়া মাসেল সেলটা আবৃত থাকে, সেই মেমব্রেনটাকে বলা হচ্ছে সার্কোলেমা। আর আমরা ভিতরের স্ট্রাকচার কি বললাম, যে মায়োসিন, অ্যাক্টিন, কি এই দুটা হচ্ছে প্রোটিন। কি কাজ? এরা হলো সেলের কন্ট্রাকশনটা নিয়ন্ত্রণ করে এবং কন্ট্রাকশন নিয়ন্ত্রণের মাধ্যমে একটা অ্যানিমেলের মোটিলিটিটা নির্ধারণ করে থাকে। এই দুইটাকে বলা যায় যে এদের কন্ট্রাকটাইল প্রপার্টিস আছে। কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে পারে এরা। তো তাহলে আমরা তিনটা স্ট্রাকচার জানলাম। একটা হলো সার্কোলেমা, একটা ইন্ডিভিজুয়াল মাসল সেলের যে আবরণ, মেমব্রেন, সেই মেমব্রেনটাকে বলা হচ্ছে সার্কোলেমা। অনেক সময় এটাকে মায়োলেমাও বলে, যেহেতু মাসেল সেলের, মায়ো কথাটার অর্থ হচ্ছে মাসেল, মায়োলেমা মাসেল সেলের আবরণ আর কি। সার্কোলেমা, মায়োসিন, অ্যাক্টিন, অ্যাক্টোমায়োসিন, এই চারটা টার্ম নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে? না স্যার। স্যার ওই মায়োসিন আর অ্যাক্টিন এরা কি রিল্যাক্সেশন করবে না, খালি শুধু কন্ট্রাকশন করবে? কন্ট্রাকশন হইলেই তো রিল্যাক্সেশন অবশ্যই হইতে হবে, ঠিক আছে। কন্ট্রাকশন হইলেই ওটা অটোমেটিক রিল্যাক্সেশন তো হইতেই হবে। কন্ট্রাকশন রিল্যাক্সেশন দুটাই করে, মানে মোটিলিটি করার জন্য কি দরকার আছে? কন্ট্রাকশনও দরকার আছে, রিল্যাক্সেশনও দরকার আছে। তো কন্ট্রাকশন হইলে সেখানে তো রিল্যাক্সেশন আসবেই, ঠিক আছে। এই কারণে আর ওই কথাটা এখানে উল্লেখ নাই আর কি। স্যার স্যার হ্যাঁ বলো। স্যার আমার প্রশ্ন হচ্ছে, যদি স্যার কোনো এনিমেলের মানে কোনো একটা অঙ্গ যদি প্যারালাইজড হয়ে যায়, তাহলে স্যার সেখানকার মাসেলটা কি স্যার খাওয়ার উপযোগী বা হচ্ছে খাওয়া যাবে কিনা? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আর কি তোমার। যখন একটা অঙ্গ প্যারালাইজড হয়ে যাবে দীর্ঘদিন, মানে প্যারালাইজড এর ইনিশিয়াল স্টেজে কিন্তু ওই রকম মাসেলে তেমন একটা খুব একটা প্রবলেম হবে না বা বাইরে থেকে বোঝা যাবে না। কিন্তু দীর্ঘ সময় যদি প্যারালাইজড কন্ডিশনে থাকে, আমি প্রথমে যেটা বললাম যে দীর্ঘ সময় প্যারালাইজড হয়ে থাকলে ওইখানকার যে নার্ভ সিগন্যাল সেটা তো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্লাড ভেসেল যদিও থাকেও সেটাও ঠিক মতো কাজ করবে না, যেহেতু তার নার্ভ সাপ্লাই নেই। ব্লাড ভেসেলেও তো নার্ভ স্টিমুলেশন লাগবে। তখন ব্লাড ভেসেল যখন ঠিক মতো কাজ করবে না, তখন ওই মাসেল গুলো কি পাবে? নিউট্রিশন, অক্সিজেন, পানি সবকিছু কম কম করে পাবে। এবং দীর্ঘ সময় যদি প্যারালাইজড কন্ডিশনে থাকে তাহলে ওই মাসেল গুলো শুকায় যাবে, ঠিক আছে। খাওয়া যাবে না মানে কি, ওইরকম নিউট্রিশনাল পয়েন্টে তো আমরা যে ডিএফডি, পিএসসি এরকম পড়ছিলাম, পেল, সফট, এক্সিকিউটিভ, ডার্ক, ফার্ম, ড্রাই, আস্তে আস্তে তো ড্রাই হয়ে যাবে আসলে, ঠিক আছে।
ড্রাই হয়ে গেলে তো ওইটা তো তখন দেখলেই বোঝা যাবে যে একটা যে কোনো একটা অর্গান অন্য একটা মিটের সঙ্গে যদি এটা রাখা যায় খালি চোখেই বোঝা যাবে যে এটা একটা কোনো প্রবলেম আছে। কি প্রবলেম সেটা হয়তো বোঝা যাবে না, কিন্তু বোঝা যাবে যে সেখানে প্রবলেম আছে, কারণ মাসলগুলো শুকায় যাবে। যেহেতু পানি থাকবে না, ব্লাড থাকবে না, তখন নিউট্রিশন কমে যাবে আস্তে আস্তে ওই পার্টটা। তোমরা যদি প্যারালাইজড কোনো মানুষ, আমরা তো অ্যানিমেলে সাধারণত এরকম দেখি না, মানুষের ক্ষেত্রে যদি তোমরা একটু কল্পনা করো বা তুমি যদি একটু কখনো দেখে থাকো যে প্যারালাইজড কোনো একটা হাত অনেক দিন থেকে প্যারালাইজড হয়ে আছে, তাহলে দেখবো যে হাতের ওই অংশটুকু শুকায় যায়। ঠিক আছে, তো তখন আলটিমেটলি তো ওটা খাওয়ার উপযোগী আসলে এমনিতেই অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউতে যদি আমরা দেখি সেটা আর খাওয়ার উপযোগী আসলে থাকে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন এই চারটা টার্ম নিয়ে? স্যার মনে হয় না আর কারো কোনো কোশ্চেন আছে। আচ্ছা, এখন হচ্ছে যে সার্কোমেয়ার একটা কথা এখানে আমি বলছি যে সার্কোমেয়ার এখানে দেখো যে অ্যাক্টিন মায়োসিন যেখানে লিখছি তারপরেই সেগমেন্ট আকারে আছে। সার্কোমেয়ার একটা কথা শব্দ আছে, মায়োফাইব্রিল একটা শব্দ আছে। তো এই যে অ্যাক্টিন মায়োসিন, এই অ্যাক্টিন মায়োসিন দুইটার কম্বিনেশনটাকে আমরা বললাম যে এটা একটা কমপ্লেক্স অফ অ্যাক্টিন এন্ড মায়োসিন, সেটাকে অ্যাক্টোমায়োসিন। এই অ্যাক্টোমায়োসিন অনেক সংখ্য অ্যাক্টোমায়োসিন একসঙ্গে যুক্ত হয়ে একটা সার্কোমেয়ার তৈরি করে। এই যে এখানে এরকম একটা করে সেগমেন্ট দেখা যাচ্ছে এখানে, জাস্ট আমি যে পয়েন্টারটা মুভমেন্ট করতেছি যে এখানে এটা একটা সেগমেন্ট, এই এক একটা সেগমেন্ট অসংখ্য অ্যাক্টোমায়োসিন দিয়ে তৈরি। সেই এই সেগমেন্ট অসংখ্য অ্যাক্টোমায়োসিন বা অ্যাক্টিন মায়োসিনের যে কালেকটিভ ফর্ম সেটাকে বলা হচ্ছে সার্কোমেয়ার। ঠিক আছে, এই অসংখ্য সার্কোমেয়ার যখন এখানে মনে করে দেখো যে প্রত্যেকটা সেগমেন্ট হলো একটা এক একটা সার্কোমেয়ার, তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সার্কোমেয়ার, এখানে একটা আটটা সার্কোমেয়ারের যে সমষ্টি এইটাকে আবার বলা হচ্ছে মায়োফাইব্রিল। তার মানে মায়োফাইব্রিল যেটা হলো একটা হলো ফাইব্রাস স্ট্রাকচার আর কি, একটা সুতার মতো ইলংগেটেড স্ট্রাকচার, সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার যদি আমরা বলি। মায়োফাইব্রিলটা একটা হলো সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, কি দিয়ে তৈরি? সার্কোমেয়ার দিয়ে তৈরি। সার্কোমেয়ার আবার কি দিয়ে তৈরি? অ্যাক্টিন এবং মায়োসিন দিয়ে তৈরি। সার্কোমেয়ারটা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, সার্কোমেয়ার যদি আমরা বুঝে থাকি তাহলে মায়োফাইব্রিলটা আমাদের জন্য খুব ইজি। অসংখ্য সার্কোমেয়ার দিয়ে মায়োফাইব্রিল তৈরি হচ্ছে। আচ্ছা, এখন হলো যে এই মায়োফাইব্রিল একটা মাসেল সেলের 70% জায়গা দখল করে থাকে মাসেল ফাইবারটা, এই যে মায়োফাইব্রিলটা, সরি, একটা মাসেল ফাইবারের 70% ভলিউমে থাকে হলো মায়োফাইব্রিল। কোন জায়গায় থাকবে এটা? আমরা অ্যানিমেল সেল হয়তো এর আগে পড়ছিলাম, সাইটোপ্লাজম এরকম পড়ছি, মনে আছে তোমাদের একটা শব্দ? যে 10 নম্বর পয়েন্টটা দেখো একটু, সার্কোপ্লাজম, যেটা আমরা অন্যান্য অ্যানিমেল সেলের ক্ষেত্রে আমরা পড়ছি সাইটোপ্লাজম। এই একটা মাসেল সেল বা একটা সেল একটা কভার দিয়ে আবৃত থাকে, তার স্ট্রাকচার থাকে, এই লিকুইড অংশটাকে বলা হয় সার্কোপ্লাজম। ঠিক আছে, এই সার্কোপ্লাজমের মধ্যে যত অর্গানেলস থাকে একটা সেলের মধ্যে, মাইটোকন্ড্রিয়া, গোলগি অ্যাপারেটাস, রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরকম আমরা অনেক অসংখ্য স্ট্রাকচার পড়ছি যেগুলো ওই সেলের মধ্যে নিউক্লিক অ্যাসিড এগুলো থাকে, সবগুলো যে অংশটাতে থাকে সেই অংশটাকে আমরা বলি কি? সার্কোপ্লাজম। ঠিক আছে, এই সার্কোপ্লাজমটা তাহলে 70% অংশটা জুড়ে থাকতেছে কে? মায়োফাইব্রিলস। একটা মাসেল সেলের 70% সার্কোপ্লাজম জুড়ে থাকে হচ্ছে মায়োফাইব্রিলস। এই মায়োফাইব্রিলসটা আমরা এখানে ছবিটা দেখে আমরা কি বুঝতেছি যে এটা একটা কি হার্ড স্ট্রাকচার। এখানে যদি আপনার ডেফিনেশন এখানে লিখছি আমি অবশ্য, মায়োফাইব্রিলস আর কম্পোজড অফ রিপিটেটিং সেকশন অফ সার্কোমেয়ার, কিছুক্ষণ আগে যেটা বললাম যে অসংখ্য সেকশন অফ সার্কোমেয়ার, অসংখ্য সেকশন সার্কোমেয়ারের অসংখ্য সেকশন দিয়ে আমাদের মায়োফাইব্রিলটা তৈরি হয়। প্রথম কথাটা এটা লেখা আছে, মায়োফাইব্রিলস আর কম্পোজড অফ রিপিটেটিং সেকশনস অফ সার্কোমেয়ার্স। দ্বিতীয় পয়েন্টটাতে বলছি মায়োফাইব্রিলসটা কি রকম। মায়োফাইব্রিল ইজ সিলিন্ড্রিক্যাল অর্গানেলস ফাউন্ড ইন দ্য মাসেল সেলস। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে আমি বলছি মায়োফাইব্রিলস আর দ্য কন্ট্রাক্টাইল ইউনিট অফ মাসেল হোয়াইল সার্কোমেয়ার ইজ দ্য কন্ট্রাক্টাইল ইউনিট অফ দ্য মায়োফাইব্রিল অ্যাজ এ স্ট্রেট মাসেল। মানে এটা যেটা বললাম যে মায়োফাইব্রিল হলো সেলের কন্ট্রাক্টাইল স্ট্রাকচার, আর সার্কোমেয়ার যেহেতু সার্কোমেয়ার দিয়ে মায়োফাইব্রিল তৈরি, তাহলে মায়োফাইব্রিলের আবার কন্ট্রাক্টাইল স্ট্রাকচার আছে সার্কোমেয়ার। আবার যদি বলি সার্কোমেয়ারের কন্ট্রাক্টাইল স্ট্রাকচার কোনটা? অ্যাক্টিন এবং মায়োসিন। কথাটা বুঝতে পারছো কিনা?
জি স্যার। প্রথম থেকে যদি বলি যে অ্যাক্টিন মায়োসিনটাই আসলে কন্ট্রাকশন করে, অসংখ্য অ্যাক্টিন মায়োসিন দিয়ে সার্কোমিয়ার তৈরি, তার মানে সার্কোমিয়ারের কন্ট্রাকশনটাকে নিয়ন্ত্রণ করে অ্যাক্টিন মায়োসিন। অ্যাক্টিন মায়োসিন নিয়ন্ত্রণ করছে সার্কোমিয়ারের কন্ট্রাকশন, আর সার্কোমিয়ার নিয়ন্ত্রণ করতেছে মায়োফাইব্রিলের কন্ট্রাকশন। এই জিনিসটা এখানে বলছে আর কি, কনফিউশন করিও না তোমরা। আচ্ছা, এটা কথা তো আগেই বললাম যে একটা সেলের মাসেল সেলে 70% হলো মায়োফাইব্রিল থাকে, আর যেহেতু এটা একটা সিলিন্ড্রিক্যাল হার্ড স্ট্রাকচার, সেহেতু এই মায়োফাইব্রিলটাকে বলা হয় সলিড অর হার্ড প্রোটিন অফ মাসেল সেল। অ্যাক্টিন মায়োসিন যেহেতু প্রোটিন, তার মানে কি সার্কোমিয়ারও প্রোটিন, সার্কোমিয়ার যেহেতু প্রোটিন, তার মানে মায়োফাইব্রিলও কি হবে, মায়োফাইব্রিলও ডেফিনেটলি একটা প্রোটিন স্ট্রাকচার। তাহলে মায়োফাইব্রিলটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু শর্ট নোট হিসেবে অনেক সময় আসে যে রাইট শর্ট নোটস অন মায়োফাইব্রিল। এখানে 5টা পয়েন্ট আমি বলছি, এই 5টা পয়েন্ট যদি তোমরা নিজেদের ভাষায় একটু ইলাবোরেট করে লিখো, তাহলে দেখবা যে এটা দিয়ে মোটামুটি 1-2 মার্কের বা 2 মার্কের একটা শর্ট নোট বা 2 মার্ক বা 2.5 মার্কের একটা প্রশ্ন কিন্তু হয় মাঝে মাঝে। এই জন্য প্রথমে বলছিলাম যে এই টপিকসটা, আজকের টপিকসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই টপিকসটাতে অনেকভাবে প্রশ্ন হয় পরীক্ষায়। যেহেতু আমাদের মূলত মিড টেকনোলজির মেইন, এটা হলো মেইন পার্ট আর কি, এটা হলো মেইন পার্ট, যার কারণে এখান থেকে অনেকভাবে প্রশ্ন আসে। যেমন কুইজে প্রশ্ন আসতে পারে, সলিড প্রোটিন অফ দ্য মাসেল ড্যাশ 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 এরকম দেওয়া থাকলো, নাম তোমাদের লিখতে হবে। অথবা এমসিকিউ এ প্রশ্ন থাকতে পারে যে মাসেলের সলিড প্রোটিন কোনটি, তখন মায়োফাইব্রিল, সার্কোপ্লাজমিক রেটিকুলাম, সার্কোমিয়া বা অ্যাক্টিন, মাইসিন, এরকম বিভিন্ন জিনিস থাকবে, তখন তোমাদের মায়োফাইব্রিলসে টিক চিহ্ন দিতে হবে আর কি। তো মায়োফাইব্রিলস কি বোঝা গেছে? স্যার সলিড প্রোটিন শুধু মায়োফাইব্রিলস কে কেন বললাম, এখানে তো সার্কোমিয়ারও আছে সার্কোমিয়ার এটা হলো যে তোমার হলো যে বেস্ট অপশনের একটা বিষয় থাকে, সার্কোমিয়ারটাও সলিড প্রোটিন বলা যাবে। তো তোমার হলো যে আমরা যখন মেডিকেলি কোচিং করছিলাম, তোমাদের সময় ছিল কিনা, যে একটা উত্তরের মধ্যে সবচেয়ে সঠিক উত্তর কোনটা, এরকম। যেমন যদি আমি বলি যে তোমার যেমন আমরা বলছিলাম যে আমরা একটা পড়াই যে অ্যাটাকিং হ্যাবিট, ব্যাক অ্যাটাকিং টেন্ডেন্সি আমরা পাই হলো র্যামের ক্ষেত্রে। তো যদি কোথাও র্যাম না থাকে, শিপ দেওয়া থাকে, তাহলে শিপেই হবে উত্তর। যদি শিপ আর র্যাম একসঙ্গে থাকে, তাহলে তখন হবে র্যামেই উত্তর হবে আর কি। বুঝতে পারছো কি আইসি? জি স্যার, বুঝতে পারছি, কিন্তু এমনি ওই সার্কোমিয়ার, মায়োসিন, অ্যাক্টিন এদেরকেও তো সলিড প্রোটিন বা হার্ড প্রোটিন বলা এদেরকে যেতে সলিড পারে। প্রোটিন বলা যাবে, কিন্তু যখন মায়োফাইব্রিল থাকবে তখন মায়োফাইব্রিলের উত্তরটা হবে। এই যে অ্যাক্টিন, মায়োসিন, সার্কোমিয়ার, এগুলো হচ্ছে এর হলো মায়োফাইব্রিলের ক্ষুদ্রতম পার্ট, জি এদেরকেও স্যার। বলা যাবে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে মায়োফাইব্রিল, যেহেতু এটা মোর স্টাবলাইজ ফর্মে এটা পাওয়া যায়। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আর আমাদের কুইজ গুলো কি অনলাইনে নেবেন? এটা আমি জানি না এখনো, এটা তো কর্তৃপক্ষ ডিসিশন নিবে, তখন আর কি বোঝা যাবে। এখন তো তোমাদের ফাইনাল ইয়ার বা 4-2 সম্ভবত 4-2 এর পরীক্ষা তো ডিসিশন হয়ে গেছে, তোমরা জানো মনে হয়। জি স্যার। এরপর আস্তে আস্তে হয়তো হতে পারে তোমাদের গুলো, কারণ আর কতদিন বন্ধ থাকবে, ক্লাসগুলো হয়তো অনলাইনে চলতে থাকবে, ওইগুলা হয়ে গেলে এইগুলো আস্তে আস্তে তোমার চালু তো করতেই হবে আসলে। আর হ্যাঁ, আমাদেরটা শুরু হতে হতে তো আমরা 3-1 শেষ হয়ে যাবে। তোমাদের তো একটু হয়তো জটিলতা হচ্ছে, তারপর তোমরা তো অনলাইন ক্লাস করতেছো, কিছুটা আগায় থাকতেছো আর কি। এটা 3-1 শেষ হয়ে গেলে 3-2 তে শুরু করতে পারবে না? হ্যাঁ, 3-2 শুরু করতে পারবো স্যার। তখন হয়তো কিছুটা লস হবে, তো এইটা প্যান্ডেমিক সিচুয়েশনে এটা তো মানতেই হবে আর কি। কিন্তু স্যার 2-2 এর অবস্থা খুবই খারাপ, কারণ 2-2 এখন মানে কেউই আমরা ওই পড়াটার মধ্যে নাই, সবাই 3-1 এর পড়ায় চলে আসছে। স্যাররা যারা ক্লাস নিয়েছেন তারা হয়তো তোমাদের একটু সিম্পাথি হবে আর কি পরীক্ষার সময়, আশা করা যায় আর কি। কারণ এখানে তো আমরা আসলে অনেক সময় এখন তো যে আমরা বেঁচে আছি, এটাই হলো শুকরিয়া আর কি। জি স্যার। আমাদের মধ্যে থেকে অনেকেই চলে যাচ্ছে। আমার আপন শ্বশুর মারা গেছে করোনায় আক্রান্ত হয়ে, আমার তোমাদের ম্যাডামের আব্বা মারা গেছে। তো আমরা তো অনেককে হারাই ফেলছি, আসলে যে হারাই ফেলছে সে তার ব্যথাটা বুঝতেছে শুধু, জি স্যার। বাকি আমরা তো বুঝতে পারতেছি না। আর আমাদের তো অনেক ডেন্স পপুলেশন, যার কারণে এটার ইফেক্ট ওইভাবে বোঝা যাচ্ছে না, কত লোক কোথায় কিভাবে মারা যাচ্ছে আমাদের তো হিসাব নেই। জি স্যার, এখন তো আবার শোনা যাচ্ছে নতুন ভাবে আবার ইফেক্ট ভাইরাসের এটা করতেছে। একটা নরমাল ফেনোমেনা আর কি, মিউটেশন হবেই, ভাইরাস মানেই মিউটেশন হবে, জি এটা স্যার। নিয়ে তো আতঙ্কিত হওয়ার কিছু নাই। যেভাবে মেনটেন করছি আমরা ওইভাবে মেনটেন করতে হবে আর কি, ভাইরাস মানেই মিউটেশন।
ভাইরোলজি যারা একটু জানে তাদের এটা বুঝতে পারবে আর কি। এটা নর্মাল ফেনোমেনা ভাইরাসের। অনেক সময় এই মিউটেশনটা দেখা যাচ্ছে যে তোমার কিছু কিছু সময় দেখা যায় লেস ভিরুলেন্স হয়ে যায়, ন্যাচারাল ভ্যাকসিনও হয়ে যেতে পারে যদি আল্লাহ সহায় হয়। জি স্যার। এটা হয়তো বেশি বেশি স্প্রেড হচ্ছে, বেশি বেশি স্প্রেড হয়ে ন্যাচারাল ভ্যাকসিন হিসেবে কাজ হতে পারে, যদি ভিরুলেন্সি কমে যেতে পারে। আবার ভিরুলেন্সি বেড়েও যেতে পারে, এটা শিওর না এখনো, যদি এখন এটা ডায়াগনোসিস হয়নি এটা আসলে মর্টালিটি রেটটা কেমন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার মিউটেশন হওয়ার পরে ভিরুলেন্স মানে প্যাথোজেনিসিটিটা কমে যায় আর কি। এখন ওই আশাই আছে স্যার, দেখা যাক। হ্যাঁ, আমরা তো সবসময় পজিটিভ আশায় থাকবো আর কি। তো মাইফাইব্রিলস আমাদের এইটুকুই। এরপরে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, আমরা যদি মনে করতে পারি যে আমরা যখন সেলের স্ট্রাকচার করছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামে একটা স্ট্রাকচার করছিলাম, ঠিক ওই স্ট্রাকচারটাই মাসেল সেলের ক্ষেত্রে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলে। তো এই সার্কোপ্লাজমিক রেটিকুলামটার একটা গুরুত্বপূর্ণ কাজ এখানে আমি এটা দিছি, অন্যান্য অর্গানগুলো দেইনি। এটা দিছি কারণ হলো কি, যে ক্যালসিয়াম, এটা হলো ক্যালসিয়াম স্টোর করে। সার্কোপ্লাজমিক রেটিকুলামটার একটা বড় কাজ হচ্ছে দ্য মেইন ফাংশন অফ দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম ইজ টু স্টোর ক্যালসিয়াম আয়নস। এই ক্যালসিয়াম আয়নের সঙ্গে আবার মিটের প্রপার্টিসের একটা রিলেশন আছে, আমরা পরে পড়বো, যার কারণে আমি সার্কোপ্লাজমিক রেটিকুলামটা এখানে নিয়ে আসছি। এটা জাস্ট অন্যান্য সেলের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক সিমিলার স্ট্রাকচার, এখানে বলা হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এটা তোমাদের জাস্ট এই পয়েন্টটা শুধু জানলেই হবে। দ্য মেইন ফাংশন অফ দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম ইজ টু স্টোর ক্যালসিয়াম আয়ন। এই ক্যালসিয়াম আয়নের সঙ্গে মিটের কোয়ালিটির একটা সম্পর্ক আছে, যেটা পরে আমরা পড়বো আর কি। এই জন্য এই পয়েন্টটা এখানে দেওয়া হয়েছে, এখানে বোঝার তেমন কিছু নাই। এরপরে নার্ভ, একটা মাসেল সেল, আমি যেটা প্রথমে বললাম যে মাসেলের মধ্যে তো ব্লাড ভেসেল থাকবে, নার্ভ ভেসেল থাকবে, ঠিক একটা মাসেল সেলের মধ্যেও নার্ভ সাপ্লাই থাকতে হবে, ব্লাড সাপ্লাই থাকতে হবে। তো এই নার্ভ মাসেল সেলের মধ্যে আমরা যে ব্লাড সাপ্লাই যে ইয়াটা দিয়ে পাই সেটাকে ব্লাড ক্যাপিলারি বলে। একটা ব্লাড ভেসেলের ব্রাঞ্চিং হইতে হইতে একবারে শেষ পর্যন্ত সেলে গিয়ে যে অংশটা সাপ্লাই দেয়, জালিকার মতো আর কি দেখতে, এটা সেটাকে বলা হয় ব্লাড ক্যাপিলারি, ঠিক আছে। আর সার্কোপ্লাজমটা তো আমরা অলরেডি বলে ফেললাম অলরেডি, যে লিকুইড স্ট্রাকচার একটা সেলের, একটা সেলের লিকুইড স্ট্রাকচারটা হচ্ছে সার্কোপ্লাজম, যেটা আমরা অন্যান্য সেল স্টাডি করার সাথে সাইটোপ্লাজম বলি আর কি। এখানে মায়োসাইটের ক্ষেত্রে সেটাকে বলা হয় সার্কোপ্লাজম। সার্কোপ্লাজমের যে লিকুইড স্ট্রাকচারটা, এই লিকুইড স্ট্রাকচারটা হলো 30% ভলিউম কাভার করে, এবং এটা লিকুইড হওয়ার কারণে এই অংশটাকে বলা হয় সফট প্রোটিন অর লিকুইড প্রোটিন অফ মাসেল সেলস। সার্কোপ্লাজম সম্পর্কে জাস্ট তোমার তিনটা কথা আর কি, যে সার্কোপ্লাজমটা কি, যেটা একটা সেলের, মাসেল সেলের লিকুইড স্ট্রাকচার, যেটা সেলের অন্যান্য অর্গানেলস গুলাকে ধরে রাখে। এই লিকুইডের পরিমাণটা হলো সেলের ভলিউমের 30%, এবং এটাকে বলা হয় সফট প্রোটিন অথবা লিকুইড প্রোটিন অফ মাসেল সেলস। এই তিনটা কথা খুব গুরুত্বপূর্ণ। কোনো প্রশ্ন? স্যার ব্লাড ক্যাপিলারিটা আরেকবার। স্যার শোনা যাচ্ছে না। স্যার ব্লাড ক্যাপিলারি।
তোরা কি শুনতে পাচ্ছিস? আমি শুনতে পাই না। তাহলে ঠিক আছে, আমার নেট ঠিক আছে। স্যার আসতেছে, স্যারের নেট। তুই ভাবছিলে তোর নেট প্রবলেম। হ্যাঁ তাহলে ঠিক আছে। না। হ্যালো বলছি, হ্যালো। হ্যাঁ রমজান বল। এই যে ব্লাড ক্যাপিলারি সম্পর্কে উইকিপিডিয়া যেটা বলছে আর কি, যে ব্লাড ক্যাপিলারি ইজ এ স্মল ভেসেল, হ্যাঁ, হ্যাভিং এ ওয়াল অন এন্ডোথেলিয়াল সেল। আর বলছে যে দে আর দ্য স্মলেস্ট ভেসেল ইন দ্য বডি, মানে ব্লাড ভেসেলের মধ্যে। আর এগুলা যে তোর আর্টেরিওলস আর ভেনুলস এর মধ্যে অক্সিজেন, ওয়াটার, গ্লুকোজ, কার্বন ডাইঅক্সাইড, ইউরিক অ্যাসিড, বিভিন্ন ধরনের জিনিস আদান প্রদান আর কি করে ওখান থেকে। এতটুকুই বলছে উইকিপিডিয়া। হ্যালো, জি স্যার। বলছি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। আমার এখানে মনে হয় যে ওয়াইফাই লাইন মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে কিনা। হতে পারে স্যার, আমরা তো শুনতে পাইনি স্যার, কর্পোরেশন থেকে আর কি। আচ্ছা আচ্ছা, এখন স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার, এখন আসতেছে স্যার। এখন স্ক্রিন আসতেছে? না স্যার, শুধু আসছে হ্যাজ স্টার্টেড স্ক্রিন শেয়ারিং, আর কিছু আসছে না। আচ্ছা, আমি একটু কেটে দিয়ে দেখি আবার জয়েন করার চেষ্টা করি। আচ্ছা স্যার। রেজন কি সব গান শোনো? হ্যাঁ, হ্যালো। জি স্যার। আচ্ছা, হ্যালো, জি স্যার। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার আপনার কথা রিপিট হচ্ছে। হ্যাঁ, রিপিট হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা তো আমি ওই জন্যই তো বলতেছি। জি স্যার, আপনি দুইটাতে আছেন তো এই জন্য। এটার জন্য না।
জি স্যার। আচ্ছা এখন একটা mute করে দেন। এখন ঠিক আছে স্যার। এখন ঠিক আছে না? এই যে আমি মোবাইলটাতে আমার যে মোবাইল ফোন আছে ওইটাতে অ্যাক্টিভ করে রাখি, যদি কোনো কারণে এখানে ডিসকানেক্ট হয়ে যায় জি স্যার, জি তাহলে স্যার। আমি ওখান থেকে ক্লাস কন্টিনিউ করবো, এই জন্য ওইটা চালু করে রাখি আর কি। জি স্যার। ঠিক আছে, যেন ক্লাসটা শেষ করতে যেন আমার সমস্যা না হয় এই কারণে। আচ্ছা, তোমাদের যেটুকু আমরা স্টাডি করলাম এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ব্লাড ক্যাপিলারিটা আরেকবার। ব্লাড ক্যাপিলারিটা আসলে হলো ব্লাড ভেসেল তো বুঝো নাকি? আর্টারি, ভেইন, এরকম যে ব্লাড ভেসেল, আমাদের শরীরে বিভিন্ন ব্লাড ভেসেল আছে। জি স্যার। এই ব্লাড ভেসেলের একদম এন্ডিংস, ব্লাড ভেসেলের এন্ডিংস মানে কি? সব শেষ প্রান্ত, মানে যে ভেইন গুলো তো তোমার বিভিন্ন অর্গানে সাপ্লাই দেয়, তাই না? একেবারে সেলুলার পর্যায়ে যখন ব্লাড ভেসেলটা চলে যাবে তখন এটা ব্রাঞ্চিং হয়ে যায়, জালিকার মতো, নেটের মতো তৈরি হয়। ব্লাড ভেসেলের একেবারে ক্ষুদ্রাতি পার্ট, কৈশিক জালিকা। হ্যাঁ, কৈশিক জালিকা যেটা বাংলায় যেটা বলে আর কি। আসলে বাংলা তো অনেকদিন থেকে করি না। এই যে এন্ডিং, ব্লাড ভেসেলের যে এন্ডিং, প্রত্যেকটা এন্ডিং একটা সেলের মধ্যে যায়, ঠিক আছে? ওই সেলটাতে মনে করো যে ব্লাডের সাপ্লাই বা ব্লাড যে নিউট্রিয়েন্ট গুলো ক্যারি করে, অক্সিজেন ক্যারি করে, সেই ক্যারি করে অক্সিজেন গুলো ওই প্রত্যেকটা সেলে দেয়। আবার সেল থেকে আমরা বলি যে ব্লাড ভেসেলের মাধ্যমে কি হয়, এক প্রান্ত দিয়ে ঢুকবে কৈশিক জালিকার, আর এক প্রান্ত দিয়ে যে ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো থাকবে ওগুলা ট্রান্সপোর্ট হবে ভেইন। মানে এই যে ক্যাপিলারিটা হচ্ছে আর্টারি আর ভেইনের একটা সংযোগ স্থল আমরা বলতে পারি, যে এটা দিয়ে বিভিন্ন সেলে দিচ্ছে, ওইখান থেকে আবার যে কার্বন ডাই অক্সাইড বা বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট, মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট যেটা সেলে তৈরি হয়, সেটা আবার ভেইনের মাধ্যমে বের হয়ে আসে আর কি। বুঝতে পারছো কি? জি স্যার। যদি যদি না পারো, তুমি একটু গুগলে জাস্ট খালি ব্লাড ক্যাপিলারি দিবা, দেখবো যে চলে আসবে, একদম ছবি সহ দেখতে পারবা। ঠিক আছে, জাস্ট শুধু এটুকু জেনে রাখো যে এটা ব্লাড ভেসেলের সর্বশেষ স্ট্রাকচার, জালিকার মতো একটা স্ট্রাকচার, যেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলে ব্লাড সাপ্লাই দেয়, তোমার হচ্ছে নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয় এবং অক্সিজেন সাপ্লাই দেয়। ঠিক আছে, ব্লাড ভেসেলের এটা একটা ব্লাড ভেসেলেই বলা যায় আর কি, কিন্তু ব্লাড ভেসেলের একেবারে খুব ফাইনেস্ট স্ট্রাকচার যেটা আমরা বলি। স্যার এইটা মনে হয় আর্টারির এন্ড পয়েন্ট আর ভেইনের স্টার্ট পয়েন্ট, এই দুইটার মাঝখানে ওই অবস্থিত। সেল থেকে বললাম যে ওই সেলের মধ্যে তো আমাদের আসলে কাজ কি, একটা ব্লাড ভেসেলের কাজ কি? অক্সিজেন, নিউট্রিয়েন্ট, পানি, এগুলো সাপ্লাই দেবে। এগুলো সাপ্লাই দেওয়ার পরে ওই সেই সেলটাতে যে এন্ড প্রোডাক্ট, যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো তৈরি হলো, যেগুলো কাজে লাগতেছে না শরীরের, ওগুলো আবার ভেইন থেকে অক্সিজেন গেল, আর সেল থেকে বের আসে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, ওই ব্লাড ভেসেলের আরেক প্রান্ত, ক্যাপিলারির আরেক প্রান্ত দিয়ে এগুলো ভেইনে চলে যায় আর কি। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে মায়োসাইট নিয়ে? মায়োসাইট নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, না স্যার, প্রশ্ন নেই। আর কোশ্চেন নাই স্যার। আচ্ছা, এখানে দেখো তাহলে আরেকটা স্লাইড আমি একটা দিছি যে মাসেলের স্ট্রাকচার এখানে দিছি, পাশাপাশি মায়োসাইটের স্ট্রাকচার দিছি। এটা দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা এই যে প্রথম আমার পয়েন্টার আমি ঘোরাচ্ছি যেখানে, এটা হলো এই তোমার হলো একটা মায়োসাইট। এই সেলটা একটা মাসেল ফাইবার, ইন্ডিভিজুয়াল মাসেল ফাইবার। এই অসংখ্য ইন্ডিভিজুয়াল মাসেল ফাইবার, এই যে নিচের স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হলো মাসেল ফাইবার বান্ডেল। এই স্ট্রাকচারটা হলো অসংখ্য মাসেল ফাইবার মিলে মাসেল ফাইবার বান্ডেল তৈরি করছে আর কি। ঠিক আছে, এই মাসেল ফাইবার বান্ডেল গুলোকে আবার অনেক সময় ফেসিক্যালি বলে, ফেসিক্যাল। ঠিক আছে, মাসেল ফাইবার বান্ডেলটাকে অনেক সময় ফেসিক্যাল বলে আর কি। তো এই যে আমরা কানেকটিভ টিস্যুর কথা বলছিলাম, মনে আছে? এই যে ইন্ডিভিজুয়াল একটা মাসেল সেল, এই যে এটা কি একটা করে মাসেল সেল, তাই না? পয়েন্টার কি দেখা যাচ্ছে কম্পিউটারে? জি স্যার, দেখা যাচ্ছে। এই পয়েন্টে এটা এক একটা করে হচ্ছে মাসেল সেল। এই যে ফাঁকা যে মাঝখানে যে স্পেস গুলো, এই স্পেস গুলোতে কিন্তু কিছু কানেকটিভ টিস্যু থাকে, যোজক কলা যেটা বাংলা আর কি আমরা বলি, একটার সঙ্গে আরেকটা সেলের সংযোগ স্থাপনকারী। এই যে ফাঁকা স্পেসটাকে, এখানে কিছু কানেকটিভ টিস্যু থাকে, সেই কানেকটিভ টিস্যুটাকে বলা হচ্ছে এন্ডোমাইসিয়াম। তার মানে প্রত্যেকটা মাসেল সেলের পাশেও আবার কানেকটিভ টিস্যু থাকে,
একটা সেল থেকে আরেকটা সেলকে সংযোগ স্থাপন করে সেই যে কানেকটিভ টিস্যুটা, সেই কানেকটিভ টিস্যুটাকে বলা হচ্ছে এন্ডোমাইসিয়াম। তার মানে কানেকটিভ টিস্যুর একটা প্রথম ফর্ম আমরা পাইলাম যে মাসেলের মধ্যে কানেকটিভ টিস্যু কি হিসাবে থাকতে পারে, এন্ডোমাইসিয়াম হিসাবে। প্রত্যেকটা মাসেল ফাইবারের চারপাশে একটা কানেকটিভ টিস্যুর লেয়ার থাকে, সেই লেয়ারটাকে বলা হচ্ছে এন্ডোমাইসিয়াম, একটা সেল থেকে আরেকটা সেলকে যে সংযোগ করে। আচ্ছা, এখন হলো এই মাসেল ফাইবার বান্ডেলটাকে আমরা কি আরেকটা বললাম যে ফেসিক্যালি বলে আর কি, ঠিক আছে। এরকম অসংখ্য, এটা একটা মাসেল ফাইবার বান্ডেল। এখানে তারপরে স্ট্রাকচারটাতে দেখো অনেকগুলো মাসেল ফাইবার বান্ডেল আছে, অনেকগুলো মাসেল ফাইবার বান্ডেল। এই মাসেল ফাইবার বান্ডেল গুলোকে আবার সংযোগ করছে কে, আবার কিছু কানেকটিভ টিস্যু আছে এই এগুলোর ফাঁকে ফাঁকে। এই মাসেল ফাইবার গুলোর বান্ডেলের ফাঁকে ফাঁকে একটা কানেকটিভ টিস্যু আছে যেটাকে বলা হচ্ছে পেরিমাইসিয়াম। তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলের চারপাশে যে কানেকটিভ টিস্যু থাকে সেটাকে বলা হচ্ছে এন্ডোমাইসিয়াম, আর প্রত্যেকটা মাসেল ফাইবার বান্ডেলের চারপাশে যে কানেকটিভ টিস্যু থাকে সেটাকে বলা হচ্ছে পেরিমাইসিয়াম। আর অনেকগুলো মাসেল ফাইবার বান্ডেল মিলে এটা একটা মাসেল। এই মাসেলটার যে চারপাশে যে কানেকটিভ টিস্যু থাকে সেটাকে বলা হচ্ছে ইপিমাইসিয়াম। তার মানে কানেকটিভ টিস্যু তিন ধরনের পাইলাম আর কি আমরা। একটা হলো এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম, ইপিমাইসিয়াম। এই তিনটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে পারছো কি? স্যার এপিমাইসিয়ামের কাজ কি? এই তো কানেকটিভ টিস্যুর যে কাজ, ওই কাজে এর একটা সেল থেকে আরেকটা সেলকে সংযোগ স্থাপন করে রাখছে আর কি। এটা দেখাচ্ছি, এটা একটা মাসেল সেল, এটা একটা মাসেল সেল, এটা মাঝখানে যদি ফাঁকা থাকে এটা সেল থেকে এটা সেলকে ধরে রাখছে হলো কানেকটিভ টিস্যু। কানেকটিভ কাজ হচ্ছে এন্ডোমাইসিয়ামের। এটার নাম হচ্ছে এন্ডোমাইসিয়ামের কাজ আর কি। হ্যাঁ, মানে কানেকটিভ টিস্যু তোমরা ধরে, মানে যেখানে কানেকটিভ টিস্যু পাবা সেটা কাজই হচ্ছে কোনো না কোনো কারোর সঙ্গে কারো কানেকশন করা আর কি। সেটা মাসেল টু বোনের হোক, মাসেল টু মাসেলের হোক, কানেকটিভ টিস্যু মানেই হচ্ছে তার কাজ হলো কানেকশন রক্ষা করা। ওর নামটার সঙ্গে কাজের মিল আছে কিন্তু, ঠিক আছে। যোজক ও কলা বলে, যোজন করা, যোগ করা আর কি, সংযোগ স্থাপন করা আর কি। এটা হলো এন্ডোমাইসিয়াম। আর মাসেল ফাইবার বান্ডেলের চারপাশে যেটা পাওয়া যাবে সেটা হলো পেরিমাইসিয়াম। আর অনেকগুলো মাসেল ফাইবার বান্ডেলকে যেটা একসঙ্গে করে একত্রিত করে রাখবে সেটাকে বলা হচ্ছে ইপিমাইসিয়াম। আচ্ছা, এখন প্রত্যেকটা মাসেলের সঙ্গে তোমরা এর আগে হয়তো টেন্ডন আর লিগামেন্ট দুইটা শব্দ শুনছো আর কি। একটা মাসেলের সঙ্গে বোনের যে কানেকশন, এই মাসেলগুলো যদি বোনের সঙ্গে সংযুক্ত থাকবে, প্রত্যেকটা মাসেলে কি কোনো না কোনো বোনের সঙ্গে সংযুক্ত থাকে আর কি। এই সংযুক্ত থাকে যে কানেকটিভ টিস্যু দিয়ে সেটাকে বলা হচ্ছে টেন্ডন। বোন টু বোন যেটা কানেকশন করে সেটাকে বলা হয় কি, লিগামেন্ট। হ্যাঁ, যারা খেলাধুলা করে তারা দেখবো যে মাঝে মাঝে বলে যে লিগামেন্ট ছিঁড়ে গেছে। তার মানে বোন থেকে একটা বোন থেকে আরেকটা বোনের সংযোগ স্থাপনকারী যে কানেকটিভ টিস্যু, সেই কানেকটিভ টিস্যুটাকে বলা হয় লিগামেন্ট। আর এখানে দেখো যে ডিপ ফেসিয়া নামে একটা শব্দ বলছে, তো ওইটা জাস্ট ইপিমাইসিয়াম যেটা একটা পাতলা আবরণ, আর জাস্ট টেন্ডনের কাছে গিয়ে একটা মাসেলে যেখানে এন্ডিং হয়ে যায়, ইনসার্শন পয়েন্ট যখন চলে আসে, এন্ডিংটাকে বলে ইনসার্ট, অরিজিন। এরকম শুনছো না তোমরা, যে মাসেলে এক জায়গায় অরিজিন হয় আর এক জায়গায় ইনসার্ট হয়। তো এই যে ইনসার্টিং পয়েন্টে দেখা যায় যে একটা মাসেল, ওই কানেকটিভ টিস্যুটাই, ইপিমাইসিয়ামের যে কানেকটিভ টিস্যুটা ওইটা একটু মোটা আকারে থাকে, সেটাকে বলা হচ্ছে ডিপ ফেসিয়া। ঠিক আছে, এই হলো আমাদের মাসেলের স্ট্রাকচার। বুঝতে অসুবিধা আছে কারো? এপিমাইসিয়াম বান্ডল নিয়ে গঠিত এটা। হ্যাঁ, বুঝি নাই, একবার বলো। এপিমাইসিয়াম কি মাসেল ফাইবার বান্ডল নিয়ে গঠিত নাকি? হ্যাঁ, ইপিমাইসিয়াম মাসেল ফাইবার বান্ডেল নিয়ে গঠিত না, অনেকগুলো মাসেল ফাইবার বান্ডেলগুলোকে একত্রে করে যে আবরণটা থাকে সেই আবরণটাকে বলা হচ্ছে ইপিমাইসিয়াম। এটা গঠিত, এই ইপিমাইসিয়াম মাসেল ফাইবার বান্ডেল নিয়ে গঠিত এভাবে বলা যাবে না। এটা হবে কি, অনেকগুলো মাসেল ফাইবার বান্ডেলকে ইপিমাইসিয়ামকে সংযোগ করে রাখে আর কি, আবরণ। আরেকজন কেউ কিছু বলতেছিল? স্যার হচ্ছে অনেকগুলো মায়োফাইব্রিন মিলে আমাদের তৈরি করতেছে মাসেল ফাইবার সেল যেটা, তারপরে অনেকগুলো মাসেল ফাইবার সেল মিলে তৈরি করতেছে ফেসিকল, তারপরে অনেকগুলো ফেসিকল মিলে তৈরি করতেছে কি মাসেল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, স্যার বুঝতে পারছি। ঠিক আছে। আর এপিমাইসিয়ামের কাজ স্যার কি একটা মাসেলের সাথে আরেকটা মাসেলের কানেকশন করা আর কি। হ্যাঁ,
সে এই মাসেল ফাইবার বান্ডেল গুলোকে একটা ধরে রাখছে, এটা একটা কাজ। আর এটার সঙ্গে দেখবা যে এই ইপিমাইসিয়াম এর সঙ্গে আর একটা মাসেল হয়তো থাকবে আর কি। এখানে তো কোনো ফাঁকা স্পেস নাই। আমাদের মাসেল যদি তোমরা একটু কল্পনা করো, কোথাও কি কোনো ফাঁকা স্পেস আছে? না স্যার। ওই ফাঁকা স্পেস গুলোতে হলো ইয়া থাকে, কানেক্টিভ টিস্যু থাকে আর কি। জি স্যার। স্যার তাহলে যে আমরা যে মানে মিটের যে মানে সিঙ্গেল আঁশগুলো দেখতে পাই, ওগুলো তাহলে আমরা কোনটা দেখতে পাচ্ছি? বা আমরা যেটা ওটা দেখতে পাচ্ছি ওইটা হলো একটা হলো যে অনেক সময় যে আমরা যে একেবারে সিঙ্গেল যেটা দেখি সেটা হলো মাসেল ফাইবার। অনেক সময় কিছু কিছু মাসেল ফাইবার খুব মোটা থাকে, বিশেষ করে পিছনে রানের মাংসের দিকে, ওগুলা কিন্তু মাসেল ফাইবার। আচ্ছা স্যার। মাসেল ফাইবারটা কিন্তু ভিজিয়ে মানে আই দিয়ে দেখা যায়, চোখ দিয়ে দেখা যায় আর কি। কিন্তু তার ভিতরে স্ট্রাকচার গুলো দেখতে হলে তখন মাইক্রোস্কোপ লাগবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমরা সার্কুলারটা আরেকবার। কোনটা? সার্কুলার স্যার। সার্কোলেমা। সার্কোলেমা স্যার বলতে এটা একটু স্যার শর্ট রিভিউ করে দিলে ভালো হয় স্যার, টোটালটা শর্ট রিভিউ। সার্কোলেমাটা হলো মেমব্রেন, মাসেল সেলের মেমব্রেনটা হলো সার্কোলেমা। আচ্ছা, আমরা যদি এটা একটু শর্ট রিভিউ, একজন প্রস্তাব দিছে সেটা যদি আমরা করি তাহলে তোমরা একটু খেয়াল করো। সরি, প্রথমে আমরা তাহলে মাসেল সেলটাতে আসতে হবে, ঠিক আছে? অ্যাক্টিন এবং মায়োসিন দুইটা প্রোটিন, এই দুইটা প্রোটিন একত্রে হয়ে হলো অ্যাক্টোমায়োসিন। এটা হলো অ্যাক্টোমায়োসিন। অ্যাক্টোমায়োসিনটা অনেকগুলো অ্যাক্টোমায়োসিন মিলে তৈরি হয় সার্কোমেয়ার, অনেকগুলো সার্কোমেয়ার মিলে তৈরি হচ্ছে মায়োফাইব্রিল, ঠিক আছে? আর একটা অনেকগুলো মায়োফাইব্রিল মিলে হচ্ছে একটা মাসেল সেল তৈরি হয়। মাসেল সেলের মধ্যে আরো অনেক স্ট্রাকচার থাকে, তার মধ্যে 70% স্ট্রাকচারে হলো মায়োফাইব্রিল, ঠিক আছে? আচ্ছা, এই মাসেল প্রত্যেকটা মাসেল সেল, প্রত্যেকটা মাসেল ফাইবার তোমার হলো একটা আবরণ দিয়ে, প্রত্যেকটা সেল তো একটা আবরণ থাকবে, তাই না? উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলি সেল ওয়াল, আর অ্যানিমেলের ক্ষেত্রে বলি সেল মেমব্রেন। এই সেল মেমব্রেন আমরা যেটাকে বলি সেটাকে বলা হচ্ছে সার্কোলেমা। সেল মেমব্রেন বলা হচ্ছে সার্কোলেমা। আচ্ছা, এই প্রত্যেকটা মাসেল সেলের চারপাশে একটার সঙ্গে আরেকটা যে সংযোগ করে সেখানে কিছু কানেকটিভ টিস্যু থাকে, সেই কানেকটিভ টিস্যুটাকে বলা হচ্ছে এন্ডোমাইসিয়াম, ঠিক আছে? এরকম অনেকগুলো সেল একত্রে মাসেল সেল একত্রে একটা বান্ডেল তৈরি করে, যেটাকে ফেসিক্যালি বলি অথবা ফাইবার বান্ডেল বলা যায়। এবং এই অসংখ্য মাসেল ফাইবার বান্ডেল একসঙ্গে যুক্ত হয় কিসের মাধ্যমে? পেরিমাইসিয়াম দিয়ে। কানেকটিভ টিস্যু, পেরিমাইসিয়াম একটা কানেকটিভ টিস্যু যেটা বিভিন্ন মাসেল ফাইবার বান্ডেলকে একত্রে ধরে রাখতে সহায়তা করে আর কি, ঠিক আছে? এরকম অসংখ্য মাসেল ফাইবার বান্ডেল মিলে আবার একটা মাসেল তৈরি হয়। এখানে আবার যে কানেকটিভ টিস্যুটা কাজ করে সেটাকে আমরা বলছি হলো ইপিমাইসিয়াম, ঠিক আছে? এবং এই ইপিমাইসিয়ামের একটা মোটা, আস্তে আস্তে মোটা প্রান্ত হয় যেটা বোনের সঙ্গে যুক্ত থাকে, শেষ প্রান্ত গিয়ে যে মোটা একটা ব্যান্ড তৈরি হয় কানেকটিভ টিস্যু, সেটাকে বলা হয় টেন্ডন। এই টেন্ডন একটা কানেকটিভ ব্যান্ড অফ কানেকটিভ টিস্যু যেটা কি করে মাসেলের এন্ডিংটাকে বোনের সঙ্গে সংযুক্ত করে। বুঝা গেছে? ডিফেসিয়া মানে কি, এই ইপিমাইসিয়ামের এই যে টেন্ডন তো এটা একটু ডিপ হয়ে যায় কানেকটিভ টিস্যুটা। এই ফেসিয়াটাও একটা কানেকটিভ টিস্যু, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে নেক্সট, এখানে ওই কথাগুলো এখানে লেখা আছে। মাসেল ফাইবার বান্ডেল কি, কানেকটিভ টিস্যু অফ মাসেল, মানে একটা মাসেলে কয় প্রকার কিভাবে কানেকটিভ টিস্যু গুলো থাকতেছে, একটা এন্ডোমাইসিয়াম বললাম, পেরিমাইসিয়াম বললাম, ইপিমাইসিয়াম বললাম, টেন্ডন বললাম আর কি। এগুলো অলরেডি বলা হয়ে গেছে। আচ্ছা, এরপর মায়োগ্লোবিন ইজ দ্য কালারিং এজেন্ট অফ মাসেল সেল। একটা মাসেল সেলের যে কালারিং এজেন্ট, আমরা হিমোগ্লোবিন নাম শুনছি নিশ্চয়ই। হিমোগ্লোবিন কি দিয়ে তৈরি? আয়রন দিয়ে তৈরি। তো মাসেলের ক্ষেত্রে হিমোগ্লোবিন যে কাজটা করে সেটাকে বলা হয় মায়োগ্লোবিন। যেমন আমরা মাসেলের ক্ষেত্রে দেখলাম যে প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা নাম বেয়ার করছে আর কি। তো মায়োগ্লোবিন কি করে? সারা শরীরে ট্রান্সপোর্ট করে অক্সিজেন, তাই না? হিমোগ্লোবিন, হ্যাঁ, সরি হিমোগ্লোবিন। হ্যাঁ, হিমোগ্লোবিন সারা শরীরে অক্সিজেন ট্রান্সপোর্ট করে, আর মায়োগ্লোবিনটা শুধু ইন্ডিভিজুয়াল একটা মাসেল সেলে ট্রান্সপোর্ট করে। ব্লাড ক্যাপিলারি যেটা বললাম, ক্যাপিলারি অক্সিজেন নিয়ে আসলো, সেই অক্সিজেনটা রিসিভ করে হলো মায়োগ্লোবিন। সেই অক্সিজেনটা রিসিভ করে মায়োগ্লোবিন রিসিভ করে সেলের মধ্যে দিয়ে দেয়।
তখন ওখানে আবার এই তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা সার্কোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে তোমার এটিপি প্রোডাকশন হয় অক্সিজেনের সহায়তায়। তো এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, যেহেতু মায়োগ্লোবিন আর হিমোগ্লোবিন সিমিলার স্ট্রাকচার, মাসলে আছে জন্য এটা নাম হয়েছে মায়োগ্লোবিন। এটাও আয়রন দিয়ে তৈরি, হিম দিয়ে তৈরি, আয়রন। আর আয়রন যেখানে থাকবে সেটার কালার কি হবে? লালচে কালার। লালচে কালার হবে, রেডিশ কালার হবে আর কি। ঠিক এই কারণে মিটের কালারটা হচ্ছে কি রেডিশ হয়, কি কারণে? মায়োগ্লোবিনের উপস্থিতির কারণে। তো মায়োগ্লোবিন যত বেশি থাকবে তাহলে সেই মিটের কালার তত কি হবে? ডার্ক রেড কালার হবে। ইয়াং স্টেজে মায়োগ্লোবিনের পরিমাণ কম থাকে, যার কারণে মিটের কালারটা একটু লাইট রেড কালার হয়। বয়স যত বাড়তে থাকে তত বেশি এক্সারসাইজ হয়, যত বেশি এক্সারসাইজ হবে সেলে তত বেশি অক্সিজেন লাগবে, যত বেশি অক্সিজেন সেলে দরকার হবে মায়োগ্লোবিন তত ভলিউমটা বেড়ে যায় আর কি। মায়োগ্লোবিনের বেশি অক্সিজেন লাগলে সেলে তখন মায়োগ্লোবিন বেশি প্রোডাকশন হয়। তার মানে যাদের এক্সারসাইজ বেশি হবে তাদের শরীরে মায়োগ্লোবিন বেশি হবে। যেমন আমরা যদি কোনো অ্যানিমেলকে ড্রাফট পারপাসে ব্যবহার করি, সেখানকার যদি মিট নেই, সেই অ্যানিমেলের মিটটা দেখা যাবে ডার্ক রেড কালার হবে। কি কারণে? সে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করছে, তার মানে তার সেলে প্রচুর অক্সিজেন দরকার হয়েছে। অক্সিজেনের ডিমান্ড যত হবে মায়োগ্লোবিনের প্রোডাকশন তত বেশি হবে, মায়োগ্লোবিন তত কনসেন্ট্রেশন তত বাড়বে। আর মায়োগ্লোবিনের কনসেন্ট্রেশন যত বাড়বে মানে আয়রনের কনসেন্ট্রেশন বাড়লো, আয়রনের কনসেন্ট্রেশন যত বাড়বে মিটের কালার তত ডার্ক রেড কালার হবে। মায়োগ্লোবিনের একটা বড় কাজ কি বললাম, যে ক্যাপিলারি অক্সিজেন নিয়ে আসলো, সেই অক্সিজেনটাকে রিসিভ করে হলো মায়োগ্লোবিন। রিসিভ করার পরে যতটুকু প্রয়োজন হয় ততটুকু সাপ্লাই দেয়, বাকিটুকু রিজার্ভ থাকে। এক্সেস যে অক্সিজেনটুকু থাকে সেটা রিজার্ভ হিসেবে থাকে। কখনো যদি হঠাৎ করে অক্সিজেনের ঘাটতি পড়ে যায় তাহলে মায়োগ্লোবিন সেখান থেকে অক্সিজেন রিলিজ করে, যে স্টোর করে রাখে অক্সিজেন সেখান থেকে সে অক্সিজেন সাপ্লাই দেয় আর কি। এই জন্য অনেক সময় বলা হয় মায়োগ্লোবিনটাকে স্টোর হাউস অফ অক্সিজেন। মায়োগ্লোবিন মাসেল সেলের অক্সিজেনের স্টোর হাউস হিসেবে কাজ করে আর কি। মাসেলে তো অক্সিজেন সাপ্লাই দিচ্ছেই মাসেল সেলে, আবার অতিরিক্ত অক্সিজেনটুকু সে জমা করে রাখতে পারে, স্টোর করে রাখতে পারে। বুঝাইতে পারছি মায়োগ্লোবিন? জি স্যার। এটা শর্ট নোট হিসাবে পরীক্ষায় থাকে। পরীক্ষায় মায়োগ্লোবিনের জন্য কি মানে মিটের টেস্টের বা কোয়ালিটির কোনো চেঞ্জ হয়? হ্যাঁ, এখানে টেস্টের অত বেশি ইফেক্ট পড়ে না, এখানে কিন্তু কোয়ালিটির একটা ইফেক্ট পড়ে। যেমন মায়োগ্লোবিন যদি তোমার কমে যায়, মায়োগ্লোবিন কনসেন্ট্রেশন কমে গেল, এটা ইন্ডিকেট করতেছে মাসেলের কালারটা মানে তোমার ডার্ক রেড থেকে লাইট রেড হবে, ঠিক আছে? যখন একটা মাসেল, হ্যাঁ বলো। স্যার মায়োগ্লোবিনে কি আয়রন থাকে? হ্যাঁ, আয়রন থাকে। মায়োগ্লোবিনের মেইন হিমোগ্লোবিনের যেমন হিম থাকে, এখানে ওই হিম ওই আয়রনটা থাকে। এই যে দ্বিতীয় পয়েন্টটাতে একটু তোমরা খেয়াল করো, আসলে আমি এখানে স্লাইডটা দেখি নাই, এমনিতেই ডিসকাশন করতেছি। মায়োগ্লোবিন ইজ রেসপন্সিবল ফর দ্য কালার অফ মিট। মায়োগ্লোবিন কন্টেইনস হেমস পিগমেন্টস রেসপন্সিবল ফর দ্য কালার অফ রেড মিট। যেহেতু হিম থাকে, আয়রন থাকে, সেটা এই মিটের কালারের জন্য দায়ী আর কি। তো এখানে ঐশী যেটা প্রশ্ন করছিল যে মায়োগ্লোবিনের কারণে মাসেলের কোনো তোমার হচ্ছে যে কোয়ালিটির কোনো পরিবর্তন হবে কিনা। তো আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে মায়োগ্লোবিন কার বেশি হবে? যার এক্সারসাইজ বেশি হবে। তো এখানে যেটা হবে, যদি কোনো মিট ডার্ক রেড কালার হয় তার মানে বুঝতে হবে যে এটার এক্সারসাইজটা একটু বেশি হয়ে গেছে। আর এক্সারসাইজ যখন বেশি হবে তখন মায়োগ্লোবিন যখন বেশি প্রোডাকশন হবে, আর যে অ্যানিমালটার এক্সারসাইজ হবে সেই মিটটা একটু কি হবে, টাফ হবে, একটু হার্ড হবে। যেমন একটা অ্যানিমেলের এই সামনের পা এবং পিছনের পা কোনটার উপর প্রেসার বেশি পড়ে অ্যানিমেল চলাচলের জন্য? পিছনের পা। হ্যাঁ, পিছনের পায়ে বেশি প্রেসার পড়ে। কেন স্যার? কারণ হলো যে সাইকেল চালানো দেখছো? হ্যাঁ দেখছি স্যার। সাইকেলের কোন চাকা আগে ঘোরে? দেখিনি স্যার। তা দেখো নাই? পিছনের চাকা ঘুরে স্যার। পিছনের চাকা আগে ঘোরে, ঠিক আছে? মানে আসলে মানুষ যেগুলো জিনিস তৈরি করছে, মানুষ যে জিনিসগুলো তৈরি করছে এই জিনিসগুলো হলো তোমার যে এই প্রকৃতিতে যা আছে ওগুলো দেখে দেখেই তৈরি করছে আর কি।
রেলগাড়ি কিভাবে তৈরি হয়েছে জানো না? হেলিকপ্টার কিভাবে তৈরি হয়েছে? পাখির উড়ানো দেখে। তো এই যেরকম মানে আসলে পা পিছনের পা গুলো আগে চলে আর কি। পিছনের পা যদি কখনো না চলে সামনের পা তো যাবে না আর কি। তো এই কারণে পিছনের পায়ে এক্সারসাইজ বেশি হয়। তুমি মাংস কিনতে যদি কখনো বাজারে যাও, যারা একটু জানো আর কি, ধারণা আছে, সবাই গিয়ে বলে যে গর্ধানের মাংস দাও, গর্ধানের মাংস দাও, সামনের পায়ের মাংস দাও, পিছনের পায়ের মাংস দিবে না। জি স্যার, পিছনের পায়ের মাংসটা নিতে চায় না। নিতে চায় না, কারণ বেশি আঁশ। মাংস খাইতে গেলে তোমরা দেখবা যে সামনের পায়ের মাংস হলে মুখের মধ্যে গলে যাবে, আর পিছনের পায়ের মাংস অনেক সময় আমরা মাংস খাই কিন্তু মুখের মধ্যে জমে থাকে কিছু অংশ, মনে হচ্ছে কি যেন একটা জমে আসছে। যদি বাচ্চাদেরকে কেউ কখনো খাওয়া, আমি তো আমার মেয়েকে সবসময় খাওয়াই, তো আমি দেখি তো সামনের পায়ের মাংস বা তোমার মেরুদণ্ডের মাংসটা পড়লে ও কিন্তু খেয়ে ফেলে, পিছনের পায়ের মাংসটা গেলে মুখের মধ্যে জমা করে রাখতেছে। মানে কি বেশি ফাইবার আছে পিছনের পায়ের মাংস, বেশি এক্সারসাইজ করে, ঠিক আছে? এই জন্য যদি মায়োগ্লোবিন বেশি হয় ইন্ডিকেট করবে যে এটার এক্সারসাইজ বেশি হয়েছে। এক্সারসাইজ বেশি হলে মাসেল একটু টাফ হবে, মাসেল ফাইবার গুলো একটু মোটা হবে। বুঝতে পারছো? জি স্যার। স্যার এই জন্য কি হচ্ছে অনেক সময় রেড মিট খেতে মানা করে ডাক্তাররা? হ্যাঁ, রেড মিট খেতে মানা করে, কারণ তোমার হলো যে আসলে রেড মিট তো আমাদের তোমার হলো যে রেড মিটের মধ্যে শুধু এটার কারণে না, ফ্যাট বেশি থাকে। ফ্যাট বেশি থাকে আর কি। আর ফ্যাট যেখানে বেশি থাকবে সেখানে তোমার কোলেস্টেরল বেশি থাকবে। জি স্যার, বুঝতে পারছি। এটা তো স্যার উল্টা স্যার, এটা তাহলে হয়ে গেল স্যার। আপনি বলছেন যে যেটার আপনার হচ্ছে পরিশ্রম বেশি হয় সেটাতে স্যার ওটা বেশি রেড মিট হবে, তাই না স্যার? মানে যে অংশটাতে পরিশ্রম হয়, যেমন পিছনের পায়ের মাংসটাতে তোমার হিমোগ্লোবিন বেশি থাকে। রেড মিটে তাহলে স্যার ফ্যাট বেশি কেমনে থাকতে পারে স্যার? এই যে শোনো, তোমাকে বলি যে রেড মিট তো শুধু খালি এইটা রেড এর কালারের জন্য হবে না। রেড মিট আর হোয়াইট মিটের ডেফিনেশন আমি পড়াইছিলাম। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো ওখানে যদি তোমার মনে থাকে যে যেগুলো ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল সেগুলো মিট গুলাকে রেড বলে, ঠিক আছে? আর যেগুলো হলো এভিয়ান স্পিসিস থেকে আসতেছে সেগুলো হচ্ছে তোমার হোয়াইট মিট বলে। এভিয়ান স্পিসিস এর মধ্যে আবার বলছিলাম যে মনে পড়ে কিনা তোমাদের, রানের মাংসটাকে অনেক সময় রেড মিট বলে এই কারণে। জি স্যার। ঠিক আছে, ওখানে মায়োগ্লোবিনটা বেশি থাকে। মায়োগ্লোবিনটা বেশি থাকে। মিট বলতেই তো একটু রেডিশ কালার হবেই, মিট কি একেবারে হোয়াইট কখনো হয়? না স্যার। এটা এই বুঝতে পারছো যে প্রশ্নটা করছিলা? জি স্যার, বুঝছি স্যার। আর এটা হলো যে তোমার এক্সারসাইজ হয়তো কিছু অ্যানিমেলে হচ্ছে, সেই অ্যানিমেলের তোমার এগুলা নিয়ে আমরা পরে আরো পড়বো। তুমি যেটা প্রশ্ন করছো যে একটা অ্যানিমেল যদি এক্সারসাইজ করে, সাপোজ ক্যাটেলের কথাই বলো, যে ক্যাটেল একটা বুল কেউ ঘরে লালন পালন করতেছে, এটা আমরা আসবো পরে অবশ্য, ঘরে লালন পালন করতেছে আর একটা হলো গাড়ি ঘোড়া চালাচ্ছে, তাহলে কোনটার মাংস খাবো? কোনটা খাবো? ঘরে যেটা না স্যার, গাড়ি ঘোড়া যেটা চালাচ্ছে। এইখানে হলো নির্ভর করবে কনজিউমারের উপর আর কি। ঘরে যেটা মাংস থাকবে ওটা কিন্তু টেস্টি হবে বেশি, কিন্তু এটাতে ক্ষতিকর উপাদান থাকবে বেশি, বেশি ফ্যাট থাকবে। আর যেটা গাড়ি ঘোড়া চলতেছে ওই মাংসটা ফাইবারাস হবে কিন্তু ওখানে ফ্যাট কম থাকবে। রেড মিট হইলেই যে ফ্যাট বেশি হবে এটা কিন্তু না। যে প্রশ্ন করছিল সে কি এখন বুঝতে পারতেছো? বুঝছি স্যার বিষয়টা। রেড মিট হইলেই যে ফ্যাট বেশি থাকবে এটা না, তবে রেড মিট বলতে সাধারণত ম্যামালস এর মিটকে বোঝায় যার কারণে একটু ফ্যাটের পরিমাণ ওখানে একটু থাকে আর কি। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি স্ট্রাকচার অফ মাসল শেষ, মায়োগ্লোবিন শেষ, এরপরে হচ্ছে টেস্ট অফ মিট। আমরা এটা পয়েন্ট অনেকভাবে বিভিন্ন সময় আলোচনা করছি যে একটা মিটের টেস্ট কিসের উপর নির্ভর করবে। এই যে এগুলো তো ডিসকাশন হইলেই আর কি, বয়সের ওপর, সেক্সের ওপর, স্পিসিস টু স্পিসিস তো স্বাদ ভেরি করবে। আর অ্যানিমালটা কি কারণে রাখছি কিছুক্ষণ আগে যেটা বললাম, যে একটা ঘরে পালন করলাম আর একটা গাড়ি ঘোড়া চালাইলাম, তাহলে দুইটা মিটের টেস্ট আলাদা হবে। আর একটা হলো নিউট্রিশনাল প্ল্যান ইন ফার্ম, আমি কি ধরনের নিউট্রিশন সাপ্লাই করতেছি। যদি ভালো নিউট্রিশনাল প্ল্যান থাকে তাহলে মিটটা কি হবে, ফ্যাট ট্যাট বেশি হবে, টেস্ট একটু ভালো হবে। আর যদি নিউট্রিশন প্ল্যান খারাপ থাকে তাহলে মাসেল গুলো একটু হার্ড হবে। তারপর কি ধরনের ফিড খাওয়াচ্ছি সেটার উপর অনেক